সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকে শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং ভাস্কর মাহবুব জামাল শামীমের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে চারকোল শিরোনামে দলীয় চিত্রকলা প্রদর্শনী। বেলা ১১টা থেকে রাত ৮টায় এই সময় প্রদর্শনী চলবে ১১ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে ২২তম জাতীয় চারুকলা প্রদর্শনী। সকাল ১১টা থেকে রাত ৮টায় এই সময় প্রদর্শনী চলবে ১৪ আগস্ট পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিনীর ভাস্কর্য ও চিত্রকলা প্রদর্শনী রিদম অফ ক্লাউডস। বিকাল ৩টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ১৮ আগস্ট পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী নার্গিস পলির চিত্রকলা প্রদর্শনী দ্য স্কিন অফ এ লিভিং থটস। বিকাল ৩টা থেকে রাত ৯টা এই সময় প্রদর্শনী চলবে ১৬ আগস্ট পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা ৬টা ৪৫ দেখবেন হুমায়ুন ফরিদের প্রযোজনায় টুটলি রহমানের উপস্থাপনায় সেলিব্রিটি টক শো চায়ের আড্ডা। রাত ৮টা ২০ থাকছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক পোস্ট গ্রাজুয়েট। আই উইল টেল ইট পরে আফটার। আমি পরে আপনাকে এই বিষয়ে ডিটেইল বলবো, বাট নাও মাই মেজাজ ইজ ভেরি খারাপ। কেন, মানে আমার উপর কোনোভাবে রাগ করেছেন? নট ইউ এর ওপর, আপনার উপর মেজাজ গরম না। মাই মেজাজ ইজ ভেরি গরম জীবনের ওপর। জীবনের উপর? আপনার জীবনের কি হলো আবার? মানে আপনি তো ভালোই আছেন, লাইফ তো ভালোই চলছে। রাত ৯টায় প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সেলিব্রিটি শো বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। রাত ৯টা ৪০ প্রচার হবে গোলাম সোহরাব দদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। তোকে একটা কথা বলতে এলাম। মানে হয়েছে কি, কদিন পর তো আমাদের বিয়ে, তাই না? এরকম সময়ে তুই আমাদের বাড়িতে এত ঘন ঘন গেলে ব্যাপারটা লুকস অড, তাই না? আর বাবার সঙ্গে তোর এইভাবে ওপেন কথা বলার দরকার আছে কি? এক্সকিউজ মি, উনি আমার হবু শ্বশুর, আমি ওনার সঙ্গে কথা বলবো না? রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। আজ বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের জন্মবার্ষিকী। তাকে নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন ভাস্কর মাহবুব জামান শামীম। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? খুব ভালো আছি। আজকে আমাদের বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের জন্মবার্ষিকী। কিছু কিছু মানুষ পৃথিবীতে আসে এবং তাদের জীবনটা আসলে জন্ম এবং মৃত্যুর মধ্যে আবদ্ধ করা সম্ভব নয়। এরকম একজন মানুষ হচ্ছেন এস.এম. সুলতান, আমাদের সকলের প্রিয় চিত্রশিল্পী। এবং খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে যেসব মানুষদের, তাদের মধ্যে আপনি একজন। আমি একটু জানতে চাইবো যে আজকের এই দিনে অন্যরকম অনুভূতি কাজ করে? ওনার যে ভালোবাসার ক্ষমতা ছিল সেটা ঈর্ষণীয় আর কি, মানুষকে ভালোবাসার। তা আমরা সেই ভালোবাসা পেয়ে অভ্যস্ত যারা, তারা তাকে চিরকাল মনে রাখা। আর এই জন্মদিন আসলে এই মনে রাখার অনেক অনেক কারণ, যে তার জন্মদিনকে নিয়েও সুলতান মেলা, সুলতান উৎসবে একটা জাতীয় আন্দোলনই হয়ে উঠছে। এটা ভারী একটা জন্মদিনও একটা জাতের শিল্পের নিয়ে ভাবা, শিল্পের একটি অংশ হতে পারে একটি জন্মবার্ষিকী। হয়েছে, তাই হয়েছে। সুলতান মেলা একটা জাতীয় ঘটনা।
আচ্ছা, তো যশোর বা নড়াইলে যেইভাবে তার জন্মবার্ষিকীকে পালন করা হচ্ছে, ঢাকাতে কি যেইভাবে পালন করা হচ্ছে সেটা কি আসলে সন্তোষজনক? ঢাকাতে খুবই ম্রিয়মান ছোট ছোট কিছু হওয়ার কথা শুনেছি। হুম, না, ঢাকায় তেমন উৎসব হয় না। আর এটা তার জন্মভূমিতে হওয়াটা মানে একটাই দেশ, সেখানে একটা জাতীয়ভাবে উৎসব হওয়া, সেখানে রাষ্ট্র যুক্ত হয়, আপনারা প্রচার মাধ্যমগুলো সেটাকে তুলে ধরেন, এও বড় কথা। আচ্ছা, তো এবার আমি জানতে চাইবো যে আপনার সাথে এই বিশ্ববরেণ্য এই চিত্রশিল্পীর যেই পরিচয় পর্বটা হয়েছিল সেটা কিভাবে হয়েছিল, আপনি কিভাবে তার কাছে গেলেন? এস এম সুলতান শিশুদের জন্যে এক শিল্পী, শিশুদেরকে, জীব জানোয়ারকে আর বৃক্ষ গাছপালাকে ভালোবাসা তার জন্মজাত একটা প্রবণতা ছিল। বহেমিয়ান ছিলেন তো। আজ এখানে স্টুডিও, আর কিছুদিন পরে যে দেখবেন আর এক জায়গায় নড়াইলের আর এক জায়গায় স্টুডিও। এই শহরে তো ওই গ্রামে এই সরে সরে যেতেন উনি। স্কুলও তার এক বিশাল ছাত্রছাত্রী, স্কুলটাও মুভ করতো তার সাথে সাথে। ওরকম এক সময় 1973 সাল। আচ্ছা, আমার ভারী সৌভাগ্য ওই সময়টা সুলতান 76-এর যে তার যে কারণে সুলতান যে তার সবচেয়ে বড় প্রদর্শনীটা, গুরুত্বপূর্ণ প্রদর্শনী, ওটার প্রস্তুতিতে তিনি বিভোর। আচ্ছা, উনি ভীষণ মানে কাজে মানে সাধনায় ব্যস্ত আছেন। সেই সময় আমি যে ছাত্র হলাম নড়ালে, যশোর থেকে যে নড়ালে, খুবই শিশু, আমি ক্লাস 6-এর ছাত্র, আমাকে উনি কি সম্মান দিয়ে বরণ করে নিলেন। আমার কাজ দেখে ভেরি গুড, ভেরি গুড। আপনার সাথে তো আপনি তো অনেকটা সময় তার সাথে পার করেছেন। আমি বিশেষ কিছু স্মৃতির কথা জানতে চাইবো যেগুলো এখনো পর্যন্ত আপনাকে আন্দোলিত করে। ওনার সাথে আমার দীর্ঘ স্মৃতি আর কি, এই 73 সাল থেকে ওনার মৃত্যুর দিন পর্যন্ত। তা উনি তো আমার বিস্ময়কর। উনি কোনো সাধারণ মানুষ কখনোই হয়নি। ওনার প্রথম দেখাটাও তেমন বিস্ময়কর ছিল, প্রতিদিনই তাই থাকতো, এটা জানাই আপনাকে। কোনোদিন সাধারণ মানুষ হয়নি। অতি সাধারণ মানুষ, অতি দারিদ্রতায়, অতি রাজকীয়তায়। আমি ঢাকা থেকে তখন চারুকলায় পড়াশুনো করি, ফিরে গেলে ওনার কাছে গেলেই টাকা পয়সা যদি থাকে তো 3 রিক্সা ভরে বাজার করে নিয়ে, বাউলরা আসছে, আমাকে নিয়ে কত ঘটা, কত আনন্দ, কত রাজকীয়তা। আবার এই আপনি যে বলছেন অনেক বিষয়ের কথা, সে অনেক বিষয়, তার মধ্যে জন্মভূমির বিষয়টাই টেনে আনি যে ওই রাজকীয় মানুষটা আবার অনাহার ক্লিষ্টতা পাশাপাশি থাকতো। অনাহারে থাকার কারণটা আসলে একটা মানুষের খাবারের জন্য আসলে জগতে তেমন হয় না, কিন্তু ওনার ছিল বিশাল সংসার হলো অনেক গাছপালা, অনেক জীব জানোয়ার। তাদের নাম ছিল বিড়ালগুলোর, কেউ বাঘ, কেউ অমুক, কেউ রাজা। তাদের সে শান শওকাত কি আর কি, ময়না পাখি, হনুমান। সে এক বিশাল রাজ্য। তাদের সবাইকে মেনু আছে খাবারের, কেউ ভাজা মাছটা ছাড়া খান না। কত রকম আর কি, পাখির খাবার, হনুমানের খাবার, সবাইকে খাবার না দিতে পারলে তো উনি খাবেন না। ওরকম দুর্দশার ঘটনা একবার ঘটলো যে দেখার তো কেউ ছিল না, একা সুলতানকে হয়তো খাবার দিতে পারতো, কিন্তু অতখানি বড় সংসারে জোগাড়, পুরো জগৎটাই একটা সংসার ওনার জন্য। তাতে উনি 1.5 মাস না খেয়ে থাকা লেগেছিল। সমস্ত জীবনে আমি জানি যে ওনার অনাহার ক্লিষ্টতা ছিলই, কিন্তু এরকম বড় হয়নি। আর আমার জন্য এমন ব্যথার, এত ভয় পেয়ে যাওয়ার কষ্টের বিষয় আর কখনো হয়নি। আমি আসলে সবসময় ওনার খবর রাখতাম যশোর থেকে যে কিন্তু লম্বা হয়েছিল কি, 1985 সালে আমি চারুপীঠ করতে যশোরে প্রতিষ্ঠান করছি, ওনার অনুপ্রেরণা নিচ্ছি। তখনই মঙ্গল শোভাযাত্রা, এখন যেটা সারা দেশে একটা উৎসব,
ওই শোভাযাত্রাটা 1985 সালে চারুপীঠ, হ্যাঁ, আমাদের জীবনের সব শিল্প ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য উৎসবটা শুরু করেছিলাম। খুবই যশোরের মানুষ সেটাকে গ্রহণ করলো। 86 সালে সেটা যশোরের সমস্ত সংগঠন, সমস্ত প্রতিষ্ঠান সব মিলে এক বিশাল উৎসব মঙ্গল শোভাযাত্রা করার জন্য আমি এত ব্যস্ত ছিলাম, সুলতানকে অনেক মাস দেখভাল করার সুযোগ পাইনি। যে এই উৎসব শেষ করে গিয়েছি নড়ালে, যে দেখি উনি নেই, প্রায় মৃত প্রায়। আচ্ছা, হ্যাঁ, শরীর তো ভেঙে গিয়েছে, আর সবচেয়ে ক্ষতিকারক মনটা শেষ হয়ে গিয়েছে। আমি তখন কি করে ওনার মনটা বাঁচাবো? আচ্ছা, আমি চারুকলায় পড়তে সে বাফার স্টুডেন্ট হয়েছিলাম কয়েক বছর, নাচের আর কি, নাচের ড্রয়িং করতে যে। আচ্ছা। আর এই উৎসব করব বলেও আসলে আমি উৎসবে নাচ একটা ভাইটাল আর্টের একটা নাচ শিখতাম। তো নাচের বন্ধু ছিল, সব ছিল, বাফার জগৎটা আমার ছিল। আমি তখনই বসে গেলাম সুলতানের দর্শন নিয়ে। ও দর্শনের কথা এইভাবে বলে ফেলি। আচ্ছা, এখনই না হয় শুনি আমরা দর্শনের কথাটা। হ্যাঁ, ওনার দর্শন ভিত্তি করে ক্যানভাসের কৃষক একটা নৃত্যনাট্য লিখে ফেললাম। নৃত্যনাট্য লিখেই রিহার্সেল শুরু করলাম। যশোর উদিচির খোকা ভাই নামে একজন আমাদের খুব মহান মানুষ, পুরো উদিচি তার মানে মিউজিক ইনস্ট্রুমেন্ট সব তার দিয়ে আমাদের সতায় আগে আসলো। আর আমি একটা মানে খুবই ঘটা করে সিরিয়াস একটা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিলাম। ঢাকায় সাজু আহমেদ, কথক গুরু, ও আমার ক্লাসমেট ছিল নাচের, ওকে চিঠি লিখলাম, সাজু আমি এই অবস্থায়, তুমি এসে আমাকে উদ্ধার করো, তুমি পরিচালনার ভার নাও এই নৃত্যনাট্যর। হ্যাঁ, ও চলে আসলো। তা এই নৃত্যনাট্যের স্ক্রিপ্টটা এরকম ছিল যে তার দর্শন কৃষককে সুলতান দ্বীপকুলের মানুষ, তারা শিল্পী, তারা পেটের ক্ষুধায় চাষবাস করে না, শিল্প সাধনার জন্যে। হ্যাঁ, শুরুতেই যেটা বলছিলেন এই মানে অনাবাদী, মানে দিগন্তের এধার ওধারে যে অবারিত জমি, এই প্রান্তর, এটা রংধনুর 7 রং নিয়ে ছড়িয়ে এই 12 মাস চাষ করা, হ্যাঁ, পেন্টিং করা, এই রঙের রূপে চাষ করা কৃষকের কাজ। এবং এই মানুষটার হাত ধরে আপনি আজকে এত বড় একজন শিল্পী হতে পেরেছেন, অনেকটাই সফল হতে পেরেছেন। তো আমি একটু চারুপীঠ সম্পর্কে জানতে চাইবো যে চারুপীঠের আসলে সারা বছরের কার্যক্রমটা কেমন থাকে? চারুপীঠের মজার গল্প কি, ব্যথার দান বলি আমি, কারণ এস এম সুলতান বারবার প্রতিষ্ঠান উদ্যোগ নিয়ে শিল্পী তো পেরে উঠতেন না, ছেড়ে পালিয়ে যেতেন। তো যশোরে শেষবারের মতন ওনাকে নিয়ে একাডেমি অফ ফাইন আর্টস চেষ্টা করছিলাম, আমি সিরিয়াস চেষ্টা নিয়েছিলাম ওনাকে নিয়ে একটা বড় প্রতিষ্ঠান, কারণ উনি চেতেন তাই। কিন্তু উনি যে ভারী এস্টাবলিশড একটা সম্ভাবনা সব দ্বার খুলে গেল, তখন উনি বড় তালা লাগিয়ে পালিয়ে গেলেন। আমি সেই ব্যথায় নিয়ে ঢাকায় চারুকলা পড়ে এবং নিয়ত করে চারুকলায় গেলাম যে ফিরে এসে প্রতিষ্ঠান করব। এই প্রতিষ্ঠানে কি শুধুমাত্র বাচ্চারাই শিখে বা বড়রা শেখার সুযোগ আছে? এই প্রতিষ্ঠানটা আসলে একটু অন্যরকম, কি যে অনেকগুলো কাজ করা, জীবনী শিল্পকে এস্টাবলিশ করতে কি কি পথ, সেটা প্রথমে আমরা মনে করলাম যে শিশুরাই তো এই উর্বর ক্ষেত শিল্পের চাষের জন্য, তার জন্য গুরুত্বের সাথে, মানে এত গুরুত্ব, সেটা চারুপীঠ শুরু করা হলো যে সারা দেশে যেন ছড়িয়ে পড়ে ওই একটা প্রতিষ্ঠানের প্রভাবটা। তাই হয়েছিল, সারা দেশ কয়েক বছরের মধ্যে শিশুদের আর্ট স্কুল ছড়িয়ে পড়লো। আমরা করলাম কি, এই মঙ্গল শোভাযাত্রাটা যেটা, সেটি কি আমরা বাঙালি মুসলমানরা শিল্প বিবর্জিত হয়ে এক জীবন, মেলা আমাদের না হিন্দুদের দিয়েছি,
উৎসব পুতুল সব কিছু আমরা নাচতে পারি নে, গাইতে পারি নে, হাসতে পারি নে, প্রাণ খুলে এক জড়ো জাতি। হায় হায়, স্বাধীনতা তো ব্যর্থ হলো। কি করে এই জড়ো জাতির ভিতরে প্রাণ প্রতিষ্ঠা হওয়া, মানে সব শিল্প, সব মিডিয়া শিল্প, ঐতিহ্য সব ফিরিয়ে আনা যায়। তার জন্য এই ফিরিয়ে আনার উদ্দেশ্য নিয়ে মঙ্গল শোভাযাত্রা রাখলো। চারপিঠ মানে অনেক কাজ। আচ্ছা, তা মঙ্গল শোভাযাত্রা আরেকটা প্রজেক্ট হলো। মঙ্গল শোভাযাত্রাটা সফল হয়েছে তো যা বুঝছেন যে নৃত্য, বাদ্য, ভিজুয়াল আর্টের সমস্ত আঙ্গিক নিয়ে সারা দেশে একটা জাতীয় উৎসব হয়েছে। আমরা জাতীয় উৎসবের টার্গেট নিয়ে নামছিলাম, মিশন নিয়ে নামছিলাম চারপিঠ থেকে, এবং এই মিশনটা এখন হয়তো অনেকটাই সফল। আমরা আপনাকে চিনি একজন ভাস্কর হিসেবে, কিন্তু আমরা তো এটা জানি যে আপনি পেইন্টিংও করেন। তো ভাস্কর্যে পড়াশোনা করে এই যে ক্যানভাসের প্রতি আগ্রহটা, এটা কি সেই মানুষটার কাছ থেকেই পাওয়া? আমি তো পেইন্টারই ছিলাম। আচ্ছা, ছবি আঁকার নানান মাধ্যম, সবাই একই কথা। একটা ভাস্কর পেন্টিং করবেন, ছবি আঁকবেন, আবার একটা পেইন্টারও ভাস্কর্য করবেন, ভাষাটা একটু অন্যরকম। হ্যাঁ, কিন্তু আমি আসলে পেন্টারই ছিলাম, সুলতানের ছাত্র, তাই বিভোর ছিলাম। চারুকলায় ডিপার্টমেন্টের পছন্দ করি নিয়ে ভাস্কর্যে চলে গিয়েছিলাম বিভাগে, কিন্তু ছবি আঁকা কি একই সব কাজ। আমাদের আয়োজনে এসেছেন, সময় একেবারেই কম, এমন একটি বিশেষ দিনে আপনাকে আমরা পেয়েছি। আমাদের আয়োজনে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা ১২১৫। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।